আসসালামু আলাইকুম বাবু। আসো স্যার, আমার ছোট ভাইটা খুব অসুস্থ, আপনাকে টাকার কথা বলেছিলাম না? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, না এখান থেকে তোকে দেবো না। এই নে স্যার। খাওয়া তোর কত বড় সাহস! দুদিন আগেও যে রমজান আমার গোলাম ছিল, তুই তার সাথে হাত মিলিয়ে আমার 50 লক্ষ টাকা হজম করেছিস। ওই রাস্তার কুকুরটা ঠিকানা বল। রমজানের ঠিকানা বললে আমাকে রমজান মেরে ফেলবে বল। তুই কি মনে করেছিস রমজানের ঠিকানা না বললে আমি তোকে বাঁচিয়ে রাখবো? ঠিকানা বল, নইলে আমার পিস্তলে গুলি তোর মাথা ফুটো করে বেরিয়ে যাবে। বল। বলছি বলছি,
রমজান ইস্টার্ন প্রপার্টির আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং এ আছে। সত্যি বলছিস? সত্যি বলছি বস। টাকা টাকা, কত টাকা! এত টাকা! আজ আজ আমার সামনে এত টাকা, অথচ দুদিন আগেও সামান্য টাকার জন্য আমাকে গোলামি করতে হয়েছে। কুকুরকে যেমন এক টুকরো রুটির জন্য মনিবের দিকে তাকিয়ে থাকতে হয়, তেমনি আমি সামান্য টাকার জন্য আমজাদ খানের দিকে তাকিয়ে থেকেছি। আমজাদ খান, আজ আমি ঠিকই টাকার গন্ধে পাগল হয়েছি। এই সব টাকা আমার, এই সব টাকা শুধু আমার। এই রমজান, বেরিয়ে আয়, বেরিয়ে আয়। চল, কুত্তার বাচ্চাকে বের করে আনি, আমি নিজ হাতকে গুলে মারবো। আয়। পালিয়ে যাবি কোথায়? আয়। আমজাদ, আজ তুমি আমার হাত থেকে পালিয়ে যেতে পারবে না। আত্মসমর্পণ করো, নইলে আমি গুলি চালাতে বাধ্য হব। আমিনুল, তুমি আমার বুকে গুলি চালাতে পারবে না, কারণ আমার বুকে গুলি চালালে তোমার বোনই বিধবা হবে। তাই বলছি, পথ থেকে সরে দাঁড়াও। আমজাদ, আমি সরে দাঁড়াবার জন্য সামনে এসে দাঁড়াইনি। তাই আমার একটি বোন কেন, আইনের পোশাক পরে আমার 10টি বোনকে বিধবার শাড়ি পরিয়ে দিতে পারবো। কিন্তু ওই বিধবার শাড়ির জন্য আমি অপরাধীকে পালিয়ে যাবার সুযোগ করে দিতে পারবো না। আত্মসমর্পণ করো আমজাদ। আমজাদ, আমজাদ, আমজাদ। ডাক্তার, আমার স্বামীর কি হয়েছে? পুলিশের গুলিতে আহত হয়েছে, কিন্তু অপারেশন সাকসেসফুল। ডাক্তার, ডাক্তার। ও, তাহলে তুমি আমার স্বামীকে গুলি করেছো? ভাই হয়ে বোনকে বিবাহ করতে চেয়েছিলে? আমি একজন ক্রিমিনালকে গুলি করেছিলাম, আর এখন চেষ্টা করছি বোনের স্বামীকে বাঁচাতে। ভালো, খুব ভালো। আগুন জেলে দিয়ে পানি ঢেলে সেই আগুন নেবানোর চেষ্টার জন্য বুদ্ধির তারিফ না করে পারছি না। আমার বুদ্ধির প্রশংসা না করে যদি আমার কথা বিশ্বাস করতি, তোর স্বামীকে অপরাধ জগৎ থেকে ফিরিয়ে আসতে বলতি, তাহলে তোকে স্বামীর জীবন মৃত্যুর খবর নেবার জন্য হাসপাতালে ছুটে আসতে হতো না। আমি তো তোকে অনেকবার বলেছি, আমার কথা না শুনলে তোর স্বামীর একদিন লাশ দেখতে হবে। এখন আল্লাহর কাছে দোয়া কর, তোকে যেন তোর স্বামীর লাশ দেখতে না হয়। এটা তো হাত ছাড়া হয়ে গেল। আমজাদ, আমজাদ আমাকে অপমান করেছে। আমাকে 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 মানুষই মনে করে না, কুত্তা মনে করে, কুত্তা। আমজাদের ঘরে অনেক টাকা, আমি ওই টাকা চাই, টাকা। তাই সিদ্ধান্ত নিয়েছে ওর সন্তানকে কিডন্যাপ করব।
জানে পানি নাই। ওঠো গাড়িতে। রমজান তুই? হ্যাঁ ভাবি, আমি আপনার ছেলেকে আমি নিয়ে যাব। বিনিময়ে 50 লক্ষ টাকা 48 ঘন্টার মধ্যে আপনি রেডি রাখবেন। কোথায় টাকা নিয়ে আসবেন, কিভাবে নিয়ে আসবেন তা আমি ফোনে জানিয়ে দেব। কোন রকম চালাকি করলে বা পুলিশকে খবর দিলে আপনার ছেলেকে মেরে ফেলবো। দেখো সেই বাবার সামনে। আপনার স্বামী কখন জ্ঞান ফিরবে নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। আজ আমাদের জন্মদিনে তুমি আর আব্বু মিলে একটি গান গাও না। গাও না আব্বু। গান গাবো? গাও না। প্লিজ স্যার, শুরু করুন না প্লিজ। সাজানো বাগানে যেন আছি সকলে সকলের কাছাকাছি, মনে সবার ভালোবাসা। ভালো, খুব ভালো। তুমি তো তোমার দুই ছেলেকে নিয়ে জন্মদিন পালন করছো, একবার কি খবর নিয়ে দেখেছো আমার ছেলেকে কিডন্যাপ করে নিয়ে গেছে? আমাকে বলে গেছে 48 ঘন্টার মধ্যে 50 লক্ষ টাকা না দিলে আমার ছেলেকে মেরে ফেলবে। এটা কি বলছিস বোন? আমি কারো বোন নই, এক সন্তানের মা হিসেবে একজন পুলিশ অফিসারের কাছে এসেছি আমার সন্তানের জীবন বাঁচানোর জন্য। তাহলে তুইও শোন, তোর এই আশাটা মিথ্যে হবে না। আমি ঠিকই তোর ছেলেকে উদ্ধার করে তোর কোলে ফিরিয়ে দেব। আপনার বোনের বাসা টেলিফোনের সাথে থানার টেলিফোনের ক্রস লাইন লাগানো হয়ে গেছে। আমার মনে হয় আমাদের মধ্যেই কেউ ওই সন্ত্রাসীর কাছে খবর পাচার করছে, তাই সবার দিকে একটু নজর রাখবে। ইয়েস স্যার। এই মহিলা, আরে তোর কি তোর ছেলের প্রতি কোনো মায়া নেই? তুই কি মনে করেছিস তোর পুলিশ ভাই তোর ছেলেকে আমার কাছ থেকে উদ্ধার করতে পারবে?
শোন মহিলা, আমি হলাম হারামের বাচ্চা। তোকে আমি 48 ঘন্টা সময় দিয়েছিলাম, তুই আমার সাথে শিয়ানাগিরি দেখিয়েছিস, তোর পুলিশ ভাইকে জানিয়েছিস। এখন আমি তোকে 1.5 ঘন্টা সময় দিলাম, এর মধ্যে 50 লক্ষ টাকা সাথে রাখবি। আমি তোকে যেখানে আসতে বলবো ওখানে চলে আসবি। রমজান, আমি তোমার টাকা নিয়ে এসেছি। তুমি টাকা নিয়ে আমার খোকনকে আমার বুকে ফিরিয়ে দাও। এই সত্যি করে বল, আবার পুলিশ নিয়ে আসিসনি তো? আবারও বেইমানি। পালাবার চেষ্টা করো না, নইলে গুলি করবো। আত্মসমর্পণ করো। দাঁড়াও, তোমাকে এখানে কে আসতে বলেছে? আমার দায়িত্ববোধ আমাকে এখানে নিয়ে এসেছে। তুমি কি জানো তোমার জন্য ওরা আমার ছেলেকে খুন করে ফেলবে? আমি বলছি ওরা খুন করতে পারবে না। তোমার কথা মিথ্যে, তোমাকে আমি ছাড়বো না। আগামীকাল আমার খোকনের জন্মদিন, খোকনের যদি কিছু হয় আমি সত্যি সত্যি তোমাকে খুন করে ফেলবো। যা, আমাদের খোকনের জন্মদিনে আমি ঘর সাজিয়ে দেবো, আমি কেক কিনে দেবো। আমি বলছি খোকন তোর সামনে, আমার সামনে কেক কাটবে। এ আমার ওয়াদা, তুই যা। তোর মা বড় নিষ্ঠুর। আরে তোর প্রতি কোনো দয়া মায়া নাই। তোর মা তোর লাশ দেখতে চায় রে, লাশ। না, আমাকে মেরো না রমজান আঙ্কেল, আমার তোর সামনে কেক কাটবে। এই দেখ, এই দেখ, তোর মিথ্যে কথার জন্য আমার কখনো লাশ হয়ে ফিরে এসেছে, লাশ হয়ে ফিরে এসেছে। আমি বলেছিলাম না আমার খোকনের কিছু হলে তোকে আমি ছাড়বো না, তোকে আমি খুন করে ফেলবো, তোকে আমি খুন করে ফেলবো। তুই কি পাগল হয়ে গেলি? কে? আমার কথা শোন, কোনো আমার কথা কথা শুনবো শোন, না, তোকে মেরে ফেলবো আমি। আমার কথা শোন, আমার কথা শোন। খুন করে ফেলবো, তোকে আমি ছাড়বো না, আমি তোকে ছাড়বো না, আমি তোকে খুন করে ফেলবো, আমি তোকে খুন করে ফেলবো। স্যার, এ আপনি কি করলেন? নিজের বোনকে নিজেই গুলি করে মেরে ফেললেন? সেকেন্ড অফিসার আকবর, তুমি কি বলছো? মিথ্যে কথা বলছো কেন? আমি মিথ্যে বলবো কেন? আপনি তো আমাদের চোখের সামনেই গুলি করলেন। আকবর! খবরদার! এই অ্যারেস্ট হিম। অর্ডার, অর্ডার, অর্ডার। মহামান্য আদালত, আইনের মানুষ আমি, তাই সত্য কথা বলা আমার আদর্শ। বিশ্বাস করুন, আমি নিহত কেয়া চৌধুরীর মুখে শুনেছি টাকার লোভে ভাড়াটে মাস্তান দিয়ে তার ছেলেকে এই আমিনুল সাহেব কিডন্যাপ করিয়েছে। আমার স্বামী আইনের একজন সেবক, আইনের চেয়ে বড় কিছু তার কাছে এমনকি স্ত্রী সন্তানও ছিল না। মহামান্য আদালত, কে কি ছিল সেটা বড় কথা নয়। এই মুহূর্তে আসামি একজন নারীকে খুন করেছে, একই সঙ্গে ভাড়াটে মাস্তান দিয়ে শিশু সন্তানকে হত্যা করিয়েছে, এটাই বড় কথা। মহামান্য আদালত, পৃথিবীতে এমন অনেক প্রমাণ আছে মানুষের লোভ, অর্থের মোহে সৎকে অসৎ করতে বাধ্য করেছে। মিস্টার আমিনুলের ক্ষেত্রে তাই ঘটেছে। কাজে আমার প্রতিপক্ষ আইনজীবীকে সাক্ষী কোথায় জবানবন্দি দিতে বাধা না করার জন্য আবেদন করছি। অনুমতি দেয়া হলো, প্রসিড অন।
তারপর দুই ভাই বোনের তর্কের মধ্যে বোন কেয়া চৌধুরী উত্তেজিত হয়ে আমিনুল সাহেবকে থাপ্পড় মারেন। তারপর যা হবার তাই। হঠাৎ আমারই চোখের সামনে আমিনুল সাহেব নিজের পিস্তল দিয়ে কেয়া চৌধুরীকে গুলি করে। সাথে সাথে কেয়া চৌধুরী মৃত্যুবরণ করেন আমারই চোখের সামনে। মিথ্যে, চরম মিথ্যে কথা। মহামান্য আদালত, ইন্সপেক্টর আকবর মিথ্যে কথা বলছে। মহামান্য আদালত, বিগত 7 দিন ধরে এই কেসের অনেক সাক্ষী, অনেক প্রমাণ আসামির বিরুদ্ধে আদালতে উত্থাপিত হয়েছে। আমার মনে হয় এরপরে আর কোনো সন্দেহের কারণ থাকতে পারে না যে আসামি খুনি নয় বা আসামি খুন করেনি। তাই আমি আসামির দৃষ্টান্তমূলক শাস্তির আবেদন করছি। অর্ডার, অর্ডার, অর্ডার। আদালত দীর্ঘ 7 দিন শুনানির পর এই মর্মে উপনীত হয়েছে যে আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পূর্ণ সত্য বিধায় আদালত আসামিকে বাংলাদেশ দণ্ডবিধির 302 ধারা মোতাবেক মৃত্যুদণ্ডের পরিবর্তে 14 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করছে। মহামান্য আদালত, আপনি যে রায় দিন না কেন আমার সামনে নির্দোষ, নির্দোষ। আমার স্বামী খুন করতে পারে না, আমার স্বামী খুন করতে পারে না, আমার স্বামী নিষ্পাপ। ডাক্তার সাহেব, এই মুহূর্তে কিছু বলা যাচ্ছে না। জ্ঞান ফিরে আসার সাথে সাথে ইওর অনার আমার স্বামী নির্দোষ বলে জ্ঞান হারিয়ে ফেলছে। 48 ঘন্টা না যাওয়া পর্যন্ত আমরা কিছুই বলতে পারছি না। চাচা, আমাদের মা ভালো না হলে আমরা কোথায় থাকবো? কেন? আমার কাছে, তোমাদের বাবার কাছে আমি অনেক ঋণী। মানুষ তো কারো ঋণ শোধ করতে পারে না। একটু না হয় প্রতিদান দেওয়ার সুযোগ পাবো। আমি তোমাদের সাথে খেলবো। এই খুনির ছেলে, তোকে আমরা খেলতে নেবো না। খুনির ছেলে, খুনির ছেলে, খুনির ছেলে। আই, তোমরা আমাকে খুনির ছেলে বলবে না। আমার বাবা কোনো খুন করেনি। তোকে না বলছি খেলতে নেবো না। কি হচ্ছে তোর? ওরা খুনির ছেলে বলে আমাকে বিদ্রুপ করেছিল। আমি বলেছি আমার বাবা কোনো খুন করেনি, তাই আমাকে মেরেছে। মার ওকে, মার, মার বিপ্লব, মার ওকে। ওরে আল্লাহ, এইটা তো দেখি আস্ত একটা রাম পাঠা। ঠিক আছে, আল্লাহর নাম নিয়ে নাই মাসাই। বিপ্লবের পক্ষে 50,000, সুশান্তের পক্ষে 1 লাখ, বিপ্লবের পক্ষে 2 লাখ, সুশান্তের পক্ষে 2.5 লাখ, বিপ্লবের পক্ষে 3,50,000। বিপ্লব, বিপ্লব। বিপ্লব, 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 বিপ্লব।
ঠিকই লড়াই করে চলে যাও। বাদলের পক্ষে 50,000, সুশান্তের পক্ষে 1 লাখ, বাদলের পক্ষে 1,50,000, সুশান্তের পক্ষে 2 লাখ, বাদলের পক্ষে 3,50,000। বাদলকে জয়ী বলে তখন আর দেরি করছিস কেন? দে টাকা দে। এতটা বছর ধরে তোদের এই গরিব চাচা তোদের পিছনে যে টাকা খরচ করেছে, দে সেই টাকা শোধ করে দে। কেন ঋণী থাকবি? ঋণ শোধ করে ঋণ মুক্ত হয়ে যা। ঋণ শোধ করার কথা বলছো চাচা? টাকা দিয়ে ঋণ শোধ করার কথা বলছো? আরে আমাদের 2 ভাইয়ের গায়ের চামড়া কেটে তোমার পায়ের জুতো বানিয়ে দিলেও আমাদের ঋণ শোধ হবে না। বিপ্লব, এই পৃথিবীতে কিছু মানুষের কাছে এমন ভাবে ঋণী হয়ে থাকে যে ঋণ জীবনের বিনিময়ে শোধ করা যায় না। তুমি তো আমাদের জীবনের সেই মানুষ চাচা, সেই মানুষ। চুপ কর, এমন করে বলবি না। আমাকে কষ্ট দিয়ে এত বড় কথা বলতে হবে না। যদি ঋণ শোধ করতে নাই চেয়েছিস, তাহলে কেন বক্সিং রিংয়ে জীবন বাজি রেখে খেলতে গিয়েছিলি? চাচা, আমাদের আদরের ছোট্ট বোনের বিয়ের টাকা জোগাড় করার জন্য তুমি কি অস্বীকার করতে পারবে? পাইলে বিয়ের জন্য তোমার বাড়িটা বিক্রি করে দিতে চাওনি? তুমি কি করে ভাবতে পারলে চাচা, যে ঘরে তুমি আমাদের 2 ভাইকে আশ্রয় দিয়েছো, সেই ঘর আমরা তাকে তুমি বিক্রি করে দিবে? তাই বলছি চাচা, তোমার ঋণ শোধ করার জন্য বক্সিং খেলতে যাইনি, আমার ছোট্ট বোনকে সুখী করার জন্য গিয়েছি। বলো বলো, ভাই হয়ে বোনের জন্য এতটুকু করার অধিকার কি নেই আমাদের? বাদল, বিপ্লব, আসলে তোরা আমার কে রে? আমরা তোমার 2 ছেলে। টাকাটা নাও চাচা। চাচা, লায়লা, অবাক হওয়ার কিছুই নেই। যে ঘোড়া দিয়ে রেস খেলা যায় না, ওই ন্যাংরা ঘোড়াকে বাঁচিয়ে রাখলে শুধু শুধু টাকা খরচ হয়। এই মুহূর্তে আমার প্রয়োজন ওই বাদল নামের ছেলেটিকে। বস, বাদলের বাবা একজন নামকরা পুলিশ অফিসার ছিল। 14 বছর আগে তার নিজের বোনকে খুন করার অপরাধে বর্তমানে সে জেলে। মা পাগল, পাগলা গারদে। বাদলরা 2 ভাই, একজন রিটায়ার্ড হাবিলদারের কাছে বড় হয়েছে। আমাদের বক্সিং রিংয়ে বক্সিং খেলতে এসেছিল শুধুমাত্র ওই হাবিলদারের মেয়ের বিয়ের টাকা জোগাড় করার জন্য। তুমি এক কাজ করো, হাবিলদারের মেয়ের বিয়েটা কোথায় ঠিক হয়েছে তার ঠিকানা বের করো। আমি দেখা করতে যাব, যে কোনো মূল্যে
ওই বাদলকে আমার চাই। আমার কথা না শুনলে তোমার ছেলেকেও আমি। ঠিক আছে ঠিক আছে, বলুন আমাকে কি করতে হবে? কাজটা টাকার তুলনায় সামান্য। তোমার ছেলের সঙ্গে যে মেয়েটির বিয়ে ঠিক হয়েছে সেই মেয়ের বাবার কাছে 10 লক্ষ টাকা যৌতুক দাবি করবে। বলতে হবে 10 লক্ষ টাকা না দিলে এ বিয়ে হবে না। কাজটা যদি না হয় হবে হবে, আপনি ভাববেন না। এ বিয়ে হবে না। কি হবে এই হলুদ দিয়ে? পানি দিয়ে হলুদ ধুয়ে ফেল। কেন কেন বিয়ে হবে না? ছেলের বাবা এসে আমাকে বলেছে 10 লাখ টাকা যৌতুক লাগবে, নইলে এই টাকার বিনিময়ে ছেলেকে অন্য জায়গায় বিয়ে দেবে। ও এই কথা, এই জন্য বিয়ে হবে না? কোথায় ছেলে বাবা? বাইরে। আমি কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচাকে আপনি কি বলেছেন? কেন, তোমার চাচা কিছু বলেনি? তাহলে 10 লাখ টাকা যৌতুক ছাড়া আপনার ছেলেকে বিয়ে দেবেন না? লাভ করতে আমি লোকসান করবো কেন? তোমাদের লোকসান হলে মনকে অন্য কোথাও বিয়ে দাও। তো যান, টাকা আপনি পেয়ে যাবেন। যান। ঠিক আছে, টাকা পেলে চলবে। চাচা চাচা চাচা, আমি বলে দিয়েছি টাকা আমি দিয়ে দেবো। এত টাকা তুই কোথায় পাবি ভাইয়া? আরে তোর জন্য 10 লাখ টাকা কেন, 10 কোটি টাকাও জোগাড় করতে পারবো। বাদল, চল আমরা আবার বক্সিং লড়াই করব। তুই এখনো সুস্থ না, আমি যাচ্ছি। কিন্তু তুই এই সামান্য টাকার জন্য আমি একাই যথেষ্ট। বস, বাদল, am I right? হ্যাঁ, আমি আপনার কাছে একটা অনুরোধ নিয়ে এসেছি। আপনি বক্সিং রিংটা বন্ধ করেছেন, অন্তত 7 দিনের জন্য খুলে দিন। আমার 10 লাখ টাকা প্রয়োজন। প্রয়োজন হলেই যে বক্সিং রিংয়ে দাঁড়াতে হবে এমন তো কোনো কথা নেই। তুমি আন্ডারওয়ার্ল্ডে চলে এসো। 10 লাখ কেন, 20 লাখ টাকা আমি তোমাকে অ্যাডভান্স করব। তাহলে এটাই আপনার পরিচয়? এই টাকা আমার প্রয়োজন নেই, প্রয়োজনে কিডনি বিক্রি করবো, তবু অপরাধ জগতের মানুষের সাথে হাত মিলাবো না। গুড বাই। শোনো, আমি তো মনে করি তোমার বাবার শত্রু রমজান শেঠকে পেতে হলে এই অন্ধকার জগতই তাকে খুঁজতে হবে। রমজান শেঠ আমার বাবার শত্রু, আপনি জানেন কি করে? জানি, সবই জানি। তোমার বাবা এখন জেলে, মা পাগল হয়ে এখন পাগলাগারতে। কারেক্ট? শোনো, তোমার বাবা যেমন রমজান শেঠের শিকার, ঠিক সেরকম আমিও রমজান শেঠের বিরুদ্ধে। তাই বলছি, তুমি আমার সাথে হাত মিলালে তোমার দুটো উপকার হবে। তোমার 10 লাখ টাকার প্রয়োজন, আর তোমার বাবার শত্রুর সন্ধান জানা। এখন কি করবে ভেবে দেখো। এই আমিনুল সাহেব কিডন্যাপ করিয়েছে। Good.
মেয়ে মানুষ দেখলে মাথা ঠিক থাকে না, নারী ধর্ষণ। হায় হায়, এ কি করছেন? মাথা আছে, মগজ নাই। আপনি কি জানেন স্যার কার ভাইরে আপনি টর্চার করছেন? কার ভাই বললেন? কোন গডফাদারের ভাই বললেন? নাম শুনলে যে কোনো লোকের দম বন্ধ হয়ে যায়। রমজান শেঠ। ইন্সপেক্টর, তুমি আমার পরিচয় দাও নাই? দিয়েছিল, কাজ হয়নি। কারণ সব পুলিশ আপনার মতো গডফাদারদের গোলামি করে না। এই, তুমি কোন দেশের পুলিশ? এই দেশের। আপনার আর কিছু বলার আছে? আমার নিষ্পাপ মাসুম ভাইকে ছেড়ে দাও। ভাইকে ধর্ষণের লাইসেন্সটা না দিলে ছেড়ে দিতাম, কিন্তু ছেড়ে দেবার কোনো প্রশ্নই ওঠে না। বরং আদালত থেকে রিমান্ডে এনে ওর ধর্ষণের লাইসেন্সটা বাতিল করে দেবো। এই ইন্সপেক্টর, তুমি আমার ভাইকে রিমান্ডে আনবে? এই, তুমি কি জানো আমি এখানে দাঁড়িয়ে থেকে তোমার শরীর থেকে 50 টাকা গজে পুলিশের কাপড়টা খুলে ফেলতে পারি? ইডিয়েট, গেট আউট! আই সে গেট আউট! জানতে পারি না। আইনের পোশাক পরেছেন বলে মনে করবেন না মানি লোকের মান নষ্ট করবেন। আমরাও আইনের মানুষ, আপনার বিরুদ্ধে আমরাও মানহানির কেস করতে পারি। হ্যাঁ, আপনার বিরুদ্ধে আমরাও মামলা করতে পারি, কারণ আমরা আইনের লোক। চল করুন। চলে যাবার জন্য আমরা আসিনি, আমাদের ক্লায়েন্টের ভাইকে না নিয়ে আমরা যাব না। এই নিন জামিনের অর্ডার। ইন্সপেক্টর, তুই আমার নিষ্পাপ ভাইয়ের চেহারায় দাগ দিছস, আমি তোর জীবনেই দাগ দিয়ে দিমু। সামান্য একজন পুলিশ অফিসারের এত বড় সাহস, আমার সামনে হাত নাচায় কথা কয়। লিটন, যে তুই ওর হাতটা কাটটা আমার সামনে আনবি। বস, বস, আমি এই ব্যাপারে আপনার একটু সাহায্য করতে চাই। আগামীকাল রাইতে ওই অফিসারের বিয়ে। অনেক মিস করে। ভয় নেই কাজী সাহেব, বিয়ে বন্ধ কর। তোদের ওই ইন্সপেক্টর সাহেবকে আমি তুলে নিয়ে যাব। সাহস থাকলে নিয়ে যা। কোনো ভয় নেই, তোমরা তোমাদের কাজ করো।
ভাইয়া 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 আমার জন্য আজও তোরা রক্ত ঝরালি। পাগলি, বোনের স্বামীর সোহাগের চেয়ে আমাদের রক্তের দাম বেশি হতে পারে না। ভাইয়া কাঁদিস না। আরে পাগলি, আমরা তো তোর চোখে পানি দেখতে চাই না, তোর মুখে হাসি দেখতে চাই। হাস, হাস না, হাস বলছি। চাচা, আমাদের বোনটাকে দেখে রাখবেন। আসলে তোমাদের মতো ভাই এই দুনিয়ায় বড় বিরল। চলুন চাচা। বাহ, চাঁদ মুখ। এই চাঁদ মুখটাকে আজ রাতে আমি আমার আদরের চিহ্ন দিয়ে ভরিয়ে দেব। তোমাকে চাই আমি ভালোবাসা দাও তুমি দেরি করো না প্রেম যে মোর রব্বা প্রেম যে মোর রব্বা প্রেম যে মোর রব্বা মজা আমি তোমারে থেকে চিরদিন তুমি যে শুধুই আমার তোমাকে চাই আমি ভালোবাসা দাও তুমি দেরি করো না প্রেম যে মোরব্বা প্রেম যে মোরব্বা প্রেম রব্বা মজা আমি তোমারি থেকো চিরদিন তুমি যে তোমাকে চাই আমি ভালোবাসা দাও তুমি দেরি করো না প্রেম যে মোর রব্বা প্রেম যে মোর রব্বা প্রেম যে মোর রব্বা মজা আমি তোমারে দেখো চিরদিন তুমি যে শুধুই তুমি এত আপন হয়ে গেছো কখন সবই দিতে পারি তোমারই জন্য তুমি এত মধুর দেখি সকাল দুপুর তুমি ছাড়া কিছু ভাবি না অন্য তোমাকে চাই আমি ভালোবাসা দাও তুমি দেরি করো না প্রেম যে মোর রব্বা প্রেম যে মোর রব্বা প্রেম যে মোর রব্বা মজা আমি তোমারে দেখো চিরদিন তুমি যে শুধুই হ্যালো, এই আমজাদের পা চাটা কুত্তা, তোর লায়লা এখন আমার কাছে। যদি লায়লার জীবন বাঁচাতে চাস তাহলে নয়ন ভিলায় চলে আয়। সময় মাত্র 20 মিনিট। কে তুই? এই কে তুই? সাহস থাকলে নামটা বল। রমজান, রমজান, রমজান। I love
হ্যান্ডসাম। মাথা আছে মগজ নাই, হাতে নাতে ধরছি তাই। এবার চলো থানায় যাই। মাথা আছে মগজ নাই, আমার হাত থেকে তোর রক্ষা নাই। আমি তোমার কোনো কথাই শুনতে চাই না। তুমি একজন থানার অফিসার, আইনের পোশাক তোমার শরীরেও আছে। তুমি ইচ্ছে করলে বাদল ভাইয়াকে ছেড়ে দিতে পারো। পারি না পায়েল, পারি না। তুমি জানো না, একই থানাতে আমি থাকলেও একজনের আসামির প্রতি আমি হস্তক্ষেপ করতে পারি না। তাই তাই তোমাকে আদালত পর্যন্ত অপেক্ষা করতেই হবে। আজ তুমি একটা সত্যিকে আবার নতুন করে প্রমাণ করে দিলে। আইনের পোশাক যাদের শরীরে থাকে ওদের কাছে ভালোবাসার কোনো দাম নেই। পায়েল, তুমি বিশ্বাস করো, আমার যদি কোনো কিছু করার ক্ষমতা থাকতো তাহলে আমি তোমার বাদল ভাইয়াকে ছেড়ে দিতাম। তুমি যেমন বিশ্বাস করছো তোমার ভাইয়া খুন করতে পারে না, তেমনি আমারও বিশ্বাস আছে। কিন্তু আইন আদালত এমন একটা জায়গা যেখানে ব্যক্তি বিশেষের কোনো দাম নেই। আইন আদালত প্রমাণ চায়, প্রমাণ। অর্ডার, অর্ডার, অর্ডার। মহামান্য আদালত, ওই আসামি আমার বোনের সাথে দীর্ঘদিন ভালোবাসার অভিনয় করে আমার বোনকে গর্ভবতী করে। তারপর আমার বোন বিয়ের প্রস্তাব দিলে ওই বাদল আমার বোনকে বিয়ের কথা বলে নিয়ে খুন করে। আমি আমার বোনের খুনের বিচার চাই মহামান্য আদালত, বিচার চাই। মহামান্য আদালত, মিথ্যে কথা। মহামান্য আদালত, মিথ্যে কথা। ও যা বলছে সব মিথ্যে কথা। মোটেও মিথ্যে কথা নয় মহামান্য আদালত। খুনি চিৎকার করে নিজেকে যতই নির্দোষ দাবি করুক না কেন, সাব ইন্সপেক্টর রহমানের সাক্ষীতে তা প্রমাণ হয়ে যাবে যে খুনি নিজের হাতে খুন করেছে। মহামান্য আদালত, সাব ইন্সপেক্টর রহমানকে সাক্ষী হিসাবে হাজির করার অনুমতি কামনা করছি। অনুমতি দেওয়া গেল। সাব ইন্সপেক্টর রহমান হাজির। মহামান্য আদালত, আমি থানাতে ডিউটি করছিলাম, হঠাৎ একটা টেলিফোন এলো, একটি মেয়েকে বাঁচান, দেরি করলে মেয়েটি খুন হয়ে যাবে। আমাকে ঠিকানাটা দিয়ে টেলিফোন রেখে দিল। খুন হয়ে গেছে। আসামি পালানোর চেষ্টা করতেই আমি তাকে গ্রেফতার করি। আমার আর যা কিছু বলার পুলিশ রিপোর্টে পেশ করেছি। আদালত এই মর্মে উপনীত হয়েছে যে আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পূর্ণ সত্য বিধায় আদালত আসামিকে বাংলাদেশ দণ্ডবিধির 302 ধারা মোতাবেক মৃত্যুদণ্ডের পরিবর্তে 12 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করছে। শোনো আকবর, ওই শালা কুত্তার বাচ্চাকে এমন ভাবে টাইট দেবে যাতে করে ওর বাবার নামটাও ভুলে যায়। পরিচয়টা যখন দিয়েই দিলে তখন সাইজটা তো ঠিক মতোই করতে হবে। বুঝতে পারলাম কেন ওর শরীরের রক্ত এত গরম। যেমন বাপ তেমনি ছেলে। মাল বোঝায় কোথায় রেখেছে মনে থাকে। দিয়ে দিন না। বিজয় দিবসে স্বরাষ্ট্রমন্ত্রী জেলখানায় আসছে। আমার প্ল্যানের কথা মনে আছে তো জেলা? নিয়ত যখন করেছেন জানে পানি নাই। কিসের মিষ্টি চাচা? আজ আমার 2 ছেলের জন্মদিন। ও, আমার নিয়তি আমার সাথে বিদ্রুপ করে এতটা বছর এই জেলখানায় বন্দি করে রেখেছে। এতটা বছরে আমি আমার 2 সন্তান আর স্ত্রীর মুখ দেখিনি। আমার এই 2 সন্তান মনে হয় তোমাদের মতো বড় হয়েছে। এই দিনটা প্রতি বছর ঘুরে ঘুরে এলে
আমার বাদল আর বিপ্লবের কথা খুব মনে পড়ে। তোমরা তোমরা আমার বাদল আর বিপ্লবের জন্য দোয়া করো। তাই গন্তি না করে কি আড্ডা মারা হচ্ছে? আকবর, আকবর, আজ আমার বাদল আর বিপ্লবের জন্মদিন, তাই ওদের একটু মিষ্টি খাওয়াচ্ছি। এই, তোর মতো আসামির এত বড় সাহস আমার নাম ধরে ডাকিস? আরে তুই তো কোথায় একটা খুনি কয়েদি, আর আমি এই জেলখানার জেলার। জেলখানার ছেলের জন্মদিন? ওই! এই জেলার! এই, চিৎকার করলি কেন? চিৎকার করলি কেন? বল, চিৎকার করলি কেন? তোর ব্যাপারে আমার কাছে উপর লেভেলের ইনফরমেশন আছে, তোকে একটু টাইট দিতে হবে। ও, তুমি তাহলে জেলারের পোশাক পরে জেলখানাতে বসে অপরাধীদের টাইট দেবার ব্যবস্থা শুরু করেছো? এই, তুই কিন্তু আমাকে চিনিস না। চিনি, অনেক বেশি করে চিনি। যাক, জেলখানাতে এসে ভালোই হলো, তোমার ঠিকানাটা আমি জেনে নিলাম। এই, আমার ঠিকানা জেনে তুই কি করবি? কি করবি? হ্যাঁ? এই জেলার! ছাড় বলছি আমাকে, ছাড়! অনেক গরম শরীর, ঠান্ডা করে দেবো, একেবারে ঠান্ডা করে দেবো। এই যা, উত্তর বাচ্চাকে কন্ডেম সেলে নিয়ে যা, আর 3 দিন কোনো খাবার দিবি না। এই জেলার, তুই আমার বাবাকে কুত্তা বলেছিস, কথা মনে রাখিস জেলার, কথা মনে রাখিস। ছেলে নিয়ে আয়। সময়ের জন্য আমাদের অপেক্ষা করতেই হবে। দাঁড়াও। ঠিক আছে, করে দাও। যাও। তুমি কে বাবা জানি না, তবে তোমার কথা শুনে মনে হয়েছে তুমি একটা আগুনে পোড়া কয়লা। ওই জেলার আকবর সত্যি সত্যি তোমাকে 3 দিন খেতে দেবে না। তুমি একটু খেয়ে নাও বাবা। আমি তো তোমার বাবার মতোই। মনে করো তোমার বৃদ্ধ বাবা তোমাকে এক মুঠো ভাত খাওয়ার কথা বলছে। কি খাবে না? হ্যাঁ, খাবো। জেলার সাহেব, আপনার পায়ে পড়ি, ছেলেটাকে এক মুঠো ভাত খেতে দিন, বিনিময়ে আমাকে 7 দিন না খেয়ে রাখুন। ও, মনে হয় তোর ছেলে ভাত খাওয়াবি? ভাত খাওয়াবি? ওই! আকবর! ওই, তুই আবার আমার নাম ধরে দেখেছিস? আবার? ওই! এই জেলার! আর একবার তুই ওনাকে হাত দিয়েছিস, তোর হাত আমি কেটে ফেলবো। ওই! ওই! কাজটা তুই ভালো করলি না, ভালো করলি না। এনে তোর বকছিস। তোদের খবর কি? একটা বোতল দে। আরে, বাংলা মদ খাওয়ার দিন শেষ। ধর, এই দেখ চকচকে টাকার বান্ডিল, একটা বিদেশি বোতল দে। কিরে জানি, ব্যাংক ডাকাতি করেছিস নাকি? ব্যাংক ডাকাতি করিনি, এক শালাকে মিথ্যে সাক্ষী দিয়ে খুনের আসামি সাজিয়ে ফাঁসিয়ে দিয়েছি। ধর। ডার্লিং, তোকে আমি খুন করে ফেলবো।
পড়ো। ভাইজান কে জানে বানি নাই, কোনো ভয় নাই। তোকে পুলিশের হাতে তুলে দেওয়ার জন্য এখানে নিয়ে আসেনি। হ্যাঁ, কি বলেন রহমান সাহেব? জি স্যার। ঠিক এই মুহূর্তে আমাকে তোর প্রয়োজন, তোকে আমার প্রয়োজন। প্রয়োজনটা কি জানতে পারি? প্রথম প্রয়োজন, তোর বাবার সেই শত্রুর সন্ধান জানা, যে একইভাবে তোর বাবার মতো তোর ভাইকেও মিথ্যে খুনি সাজিয়ে জেলে পাঠিয়েছে। দ্বিতীয় প্রয়োজন, তোর ভাইকে জেল থেকে বের করা, নইলে কুত্তার লোক জেলখানাতেই তোর ভাইকে মেরে ফেলবে। তোর তৃতীয় প্রয়োজন, আইনের হাত থেকে বাঁচার জন্য আমি তোকে এমন জাতে তুলে দেব, পুলিশ ক্রিমিনাল সবাই তোকে সালাম করবে। এবার কি মনে করছো আমার সাথে তোমার হাত মেলানো উচিত? মাথা আছে, মগজ নাই। স্যার, উনি যদি আপনার সাথে হাত মিলাইতে রাজি না হয়, তাইলে আমি ওনারে নিয়ে যাই। ওকে একটু চিন্তা করতে দাও। রাখো। রাখো, রাখো। লিটন, ভাইজান, ওকে এখানে থাকার পাকা ব্যবস্থা করে দে। তুমি আসো। ওকে ভাইজান। এই তুমি কি বলছো? তুমি সন্ত্রাসী হতে চাও? হ্যাঁ চাই। কেন চাই জানো? আমি সন্ত্রাসী হতে চাই বাদলের জীবন বাঁচানোর জন্য। আমি সন্ত্রাসী হতে চাই যে শত্রুরা আমার বাবাকে মিথ্যা খুনের আসামি বানিয়ে জেলে পাঠিয়েছে তাদের উপর। নিজের কথাগুলোই ভাবলে, তোমাকে নিয়ে একটা মেয়ে স্বপ্ন দেখে তার কথা ভাববে না? আমার কথা ছাড়া আমার আর কারো কথা ভাবার সময় নেই নুপুর। আমি সন্ত্রাসী হতে চাই, সন্ত্রাসী। আমি সন্ত্রাসী হয়ে আমার ভাইকে জেল থেকে বের করে আনতে চাই। আসুন স্যার, আসুন প্লিজ স্যার, আসুন। আসুন স্যার, আসুন। সরে যাও, সামনে থেকে সরে যাও। আর চলুন স্যার, আসুন।
ছেলে, এদিকে এসো। কি নাম তোমার? বাদল। সাহেব, স্যার, আসামি বাদলকে স্পেশাল অর্ডারে আমার অফিসে নিয়ে আসবে। জেনারেল সাহেব, স্যার, আপনি সব রকম ব্যবস্থা করুন। ব্রেভো, ব্রেভো। আসেন স্যার, প্লিজ। তোমার সব কথাই আমি শুনলাম। এখন বলো তুমি কি করতে চাও? স্যার, বাদল ভাইয়াকে একটা পুলিশের চাকরি দিয়ে দেন। না, পুলিশের চাকরি আমি করব না। মাস্তানি, রংবাজি, তাই যদি করতে চান তাহলে শুনুন, আমার আর আপনার বোনের লাশের উপর দিয়ে আপনাকে মাস্তানির পথে যেতে হবে। প্লিজ ভাইয়া, আমি চাই আপনি সবকিছু পুলিশের পোশাক পরে আইনের মাধ্যমে করতে পারবেন। আপনি রাজি হয়ে যান। হ্যাঁ, আমিও চাই তুমি রাজি হয়ে যাও বাদল। মাই লাভ। যাও, তোমার আদরের প্রয়োজন নেই। রাগ করে না পায়েল, তোমার জন্য একটা খুশির খবর আছে। মিথ্যা সান্ত্বনা দিয়ে আমাকে আর ভালোবাসতে হবে না। মিথ্যে নয় পায়েল, সত্যি বলছি। আচ্ছা তুমি বলো তো, খুশির খবরটা যদি তোমাকে খুশি করতে পারে তাহলে আমাকে কি দেবে? তুমি যা চাইবে আমি তাই দেব। তোমার বাদল ভাইয়ার হ্যাঁ, পুলিশের চাকরি হয়েছে। সত্যি? হ্যাঁ সত্যি। খুলে রেখেছি মেলে রেখেছি দেখো না, আমি তোমাকে সবই দেব যে বুঝুম না। তুমি আছো আমি আছি, করো না প্রেম করো না। বান্ধবী তুমি সুন্দরী, বান্ধবী করলে মন চুরি। বান্ধবী তুমি সুন্দরী, বান্ধবী করলে মন চুরি। খুলে রেখেছি মেলে রেখেছি দেখো না, আমি তোমাকে সবই দেব যে বুঝুম না। তুমি আছো আমি আছি, করো না প্রেম করো না। বান্ধবী তুমি সুন্দরী, বান্ধবী করলে মন চুরি। বান্ধবী তুমি সুন্দরী, বান্ধবী করলে মন চুরি। তোমায় কাছেতে পেলে, কাছেতে পেলে যাই যে দুনিয়াটা ভুলে। দুনিয়াটা ভুলে। তুমি আছো আমি আছি, করো না প্রেম করো না। বান্ধবী তুমি সুন্দরী, বান্ধবী করলে মন চুরি। বান্ধবী তুমি সুন্দরী, বান্ধবী করলে মন চুরি।
কাছে থাকো, তুমি আছো আমি আছি, করো না প্রেম করো না। বান্ধবী তুমি সুন্দরী, বান্ধবী তুমি মন চুরি। ও বান্ধবী তুমি সুন্দরী, বান্ধবী তুমি মন চুরি। খুলে রেখেছি মেলে রেখেছি দেখো না, আমি তোমাকে সবই দিব যে বোঝো না। তুমি আছো আমি আছি, করো না প্রেম করো না। বান্ধবী হো তুমি সুন্দরী, হে বান্ধবী করলে মন চুরি। হো বান্ধবী তুমি সুন্দরী, বান্ধবী করলে মন চুরি। কি আমাকে দেখে অবাক হয়েছিস? আমি কিন্তু তোকে দেখে ঠিকই অবাক হয়েছি। আমার যে ভাই একদিন আমি যাতে অপরাধ জগতে পা না রাখি সেজন্য আমাকে কত বাধা দিয়েছিল, আর আজ আমার সেই ভাই অপরাধ জগতের ডন সেজে বসে আছে। আমি আজ অপরাধ জগতের ডন হয়েছি, এই জন্য তোর অবাক হওয়ার কিছুই নেই। কারণ আমি ডন হয়েছি তোর জন্য। আমি ডন হয়েছি বলেই আজ তুই বেঁচে আছিস। আমি ডন হয়েছি বলেই আজ আইনের পোশাক পরে আমার সামনে দাঁড়িয়ে কথা বলার সুযোগ পেয়েছিস। তুই কি বলতে চাস তোকে আমি ডন হতে বাধ্য করেছি? হ্যাঁ হ্যাঁ, তুই যদি সেদিন আমার কথার অবাধ্য হয়ে অপরাধ জগতে পা না রাখতি, তাহলে আজ আমার হাতে অবৈধ অস্ত্র থাকতো না, আর আমাকে আজ তুই ডন বলে বিদ্রুপ করতে পারতি না। ঠিক, আমি স্বীকার করছি তোর এই জীবনের জন্য আমিই দায়ী, কিন্তু সেই সাথে একটা কথা তো স্বীকার করবি, আমি তো ওই জগৎ থেকে ফিরে এসেছি। তাহলে আমাকে কথা দে তুই আমার মতো ফিরে আসবি। কথা দে ভাই। তুই কি এই কথাটা বলার জন্যই আমার কাছে এসেছিস? ইয়েস, এই জন্যই এসেছি। ইতিমধ্যে তোর নামটা পুলিশের ডায়েরিতে লিপিবদ্ধ হয়ে গেছে। আমি চাই না আমার ভাইয়ের দেহটা কোন ক্রিমিনাল অথবা পুলিশের গুলিতে লাশ হয়ে পড়ে থাক ওই রাস্তায়। যেদিন থেকে আমি এই অপরাধের রাস্তায় পা রেখেছি তখন থেকে একটা প্রতিজ্ঞা আমি করেছি, আমার বাবাকে যে বিনা অপরাধে জেলে পাঠিয়েছে, যার কারণে আমার মা পাগল হয়েছে, ওকে শাস্তি না দেওয়া পর্যন্ত আমি লাশ হয়ে পড়ে থাকবো না। তুই কি মনে করিস অপরাধের রাস্তা ধরে আমাদের শত্রুকে আবিষ্কার করে শাস্তি দিতে পারবি? পারবি না। অপরাধের শাস্তি একমাত্র আইনে দিতে পারে। তাই বলছি আমার সাথে ফিরে চল, ফিরে চলে অন্ধকার জীবন থেকে। আমি কথা দিচ্ছি আইনের মাধ্যমে আমাদের শত্রুকে আবিষ্কার করে শাস্তি আমি দেবই। ও, তাহলে এখনো শত্রুকে আবিষ্কার করতে পারিসনি? কি করে পারবি? যা যা, গ্রেফতার করো এই শত্রুকে, শাস্তি দে ওকে, তারপর আমার কাছে আসবি। তখন আমি ভাববো তোর কথা শুনে আমি ফিরে আসবো কি আসবো না। বাস বাস, ফিরে তোকে যেতেই হবে, আর তোকে ফিরিয়ে নিয়ে যাবার মতো ক্ষমতা আমার আছে। ক্ষমতার অহংকার করার আগে যা বললাম তাই কর। শত্রুর কাছে ক্ষমতাকে প্রমাণ কর, ভাইয়ের কাছে নয়। শত্রুর কাছে অবশ্যই প্রমাণ করব। তাই বলে অপরাধ জগতে অন্ধকারে আমার ভাইকে আমি রেখে যাব না। চল ভাই, চল আমার সাথে, চল না, চল ভাই, আয় আমার সাথে, চল ভাই। হাত ছাড়। প্রশ্নই ওঠে না, চল।
এই, ছেড়ে দে ওকে। তুই আমার ভাই বলে তোকে প্রথমবারের মতো ওই বেটা, বাঘের ছাল পড়লেই বাঘ হওয়া যায় না। তোর কত বড় সাহস, তুই আমাকে নাম ধরে ডাকলি? শুধু নাম ধরে নয়, তুই আমার দুর্বলতার সুযোগ নিয়ে আমাকে তোর ত্রুপের তাজ বানাতে চেয়েছিলি। আজ আমি তোকে গ্রেফতার করে প্রমাণ করে দেব একজন সৎ পুলিশ অফিসারের রক্তকে ইচ্ছে করলে ক্রিমিনাল বানিয়ে দেওয়া যায় না মিস্টার আমজাদ। তুই আমার বাবাকে জেলে পাঠিয়ে আমার মাকে পাগল সাজিয়ে যে তাসের খেলা শুরু করেছিলি, ওই তাসের খেলার ঘর আমি ভেঙে চুরমার করে দেব। তুই দেখছি আইনের পোশাক পরে সত্যি সত্যি তোর বাবার মতো কথা বলতে শিখেছিস। এই, তুই কি জানিস তোর মতো কুত্তাকে যে কোনো মুহূর্তে আমি গুলি করে মেরে ফেলতে পারি? এই! ডাক্তার, ভয়ের কিছু নেই, অপারেশন সাকসেসফুল। থ্যাংক ইউ। ওয়েলকাম। হ্যালো, রমজান বলছি। কুত্তাকে চেনার জন্যে কুত্তার আওয়াজই যথেষ্ট। জি মালিক, আপনাকে দুটো কারণে ফোন করেছে। প্রথম কারণ, আপনার ধারালো হাতিয়ার আপনার হাত ছাড়া হয়ে গেছে, এই জন্য দুঃখ প্রকাশ করছি। দুই, আপনার বেঁচে থাকতে হলে এই কুত্তার সাথেই হাত মেলাতে হবে, কারণ আমি প্রমাণ করেছি কুত্তা কখনো কখনো বাঘ হয়ে যায়, বাঘ কখনো কখনো কুত্তা হয়ে যায়। কি জানে পারি নাই? যদি রাজি থাকেন তাহলে আপনার জন্য আমার দরজা সব সময় খোলা থাকবে। হ্যাঁ, জানে পারি নাই। বস, কার টেলিফোন? রমজানের। ওর সাথে হাত মেলানোর প্রস্তাব দিয়েছে। এখন কি করবেন বস? আমি দেখাও করব, হাতও মিলাবো। কারণ একটাই, রমজান, তুই আমার স্ত্রী পুত্রকে হত্যা করেছিস। তোর সাথে হাত না মিলালে প্রতিশোধ নেব কি করে? না করে দিয়েছে, সেটাই ফাইনাল। আসুন মালিক, আসুন। তাকিয়ে কি দেখছেন? নিশ্চয়ই দেখছেন আর ভাবছেন একদিন আমি আপনার গোলামি করেছি, আজ কত শত লোক আমার গোলামি করছে। সবই সময়ের খেলা। ঠিক বলেছেন, সবই সমলা। আসলে সময়ের খেলাকে মেনে নিতেই হয় মালিক। অপূর্ব, অপূর্ব এই দৃশ্য। এতদিন জানতাম দুই নদী অথবা দুই সাগর এক মোহনায় মিলিত হয়, কিন্তু একই জঙ্গলে দুই হিংস্র বাঘ একসাথে মিলিত হয় এই প্রথম দেখলাম। দেখা তো শেষ হয়েছে, এবার বলো কি খবর নিয়ে এসেছো? খবর একটাই, আমিনুল আগামীকাল জেল থেকে ছাড়া পাচ্ছে। খবরটা দিয়ে খুব ভালো করেছো। এবার সন্তান দিয়ে বাবাকে খুন করাবো, এটাই হবে আমার নতুন খেলা। জানে পানি নাই। বিপ্লব, আগামীকাল আমার এক শত্রু জেল থেকে বের হবে। এ হচ্ছে শত্রুর ছবি।
ওকে খুন করবে। মনে রেখো, এই খুনটা করতে পারলেই আমি তোমার হাতে তোমার বাবার শত্রুকে তুলে দেব। বাবা, একটু দেখে শুনে গাড়ির গেট খুলতে হয়। এই বুড়া, তোমার কাছে উপদেশ নিয়ে আমাকে পথ চলতে হবে? আমি কিন্তু তোমার বাবার মতন, কিন্তু বাবা তো না। তাই এবার মরার জন্য তৈরি হও। আমাকে মারবে কেন? কারণ তোমাকে মারলে আমি আমার বাবার শত্রুর কাছে পৌঁছতে পারবো। সো আই কিল ইউ। তুই? হ্যাঁ আমি। তুই আমার সামনে থেকে সরে যা। আমি কথা দিয়েছি একে খুন করব। আর তুই মনে কর আমি এনাকে কথা দিলাম তোকে খুন করতে দেব না। তুই আমার সামনে থেকে সরে যা। সরে যা! স্যার, অফিসার, ওনাকে আমি নিয়ে যাচ্ছি। আপনি থানায় যান। চলুন। ওকে স্যার। চাচা, এই নিন। চাচা, 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 আসুন। চাচা, এই আমার চাচা। স্যার, আপনি সিদ্দিক? এটা কি এই তোমার বাসা? জি স্যার। সিদ্দিক, আমার ছেলে, আমার বউ, যাক, তোমাকে যখন পেয়েছি তখন আমার সন্তান আর রেবেকাকে ঠিকই খুঁজে পাবো। আপনাকে খুঁজতে হবে না স্যার, আপনার এক সন্তান আপনার পাশেই দাঁড়িয়ে। বাদল, উনি তোমার বাবা। বাবা, বাদল, বাবা, বাবা। বাদল, তোর মা, বিপ্লব, ওরা সব কোথায় রে? মা পাগল হয়ে হাসপাতালে। আর বিপ্লবের কথা বলছো? তোমাকে যে একটু আগে খুন করতে চেয়েছিল ওই তোমার ছোট ছেলে বিপ্লব। তাহলে খবরটা বসকে জানাতে হবে। বাদল, কি বলছিস তুই? বিপ্লব স্যারকে খুন করতে এসেছিল? বিপ্লবের কোনো দোষ নেই। ওর একটা কথাতেই আমি বুঝতে পেরেছি, নিশ্চয়ই রমজান মিথ্যে কথা বলে সন্তানকে দিয়ে বাবাকে খুন করতে চেয়েছিল।
জেলার, আমি তোকে বলেছিলাম সুযোগ পেলেই খুন করব, আজ পেয়েছি। যদি তুই রমজানের ঠিকানা বলিস তাহলে তুই জানে বেঁচে যাবি। বল রমজানের ঠিকানা বললে আমি বেঁচে যাব? বল ঠিকানা বল। বলছি ভালুকার বাগান বাড়ি। তোমার ভাই আমার লোককে খুন করেছে। এখন তোমার জন্য একটি পথই খোলা, হয় আমার শত্রুর লাশ আমাকে দেখাবে, না হয় তোমাকে আমি পুলিশে ধরিয়ে দিয়ে ফাঁসির দড়িতে ঝুলিয়ে দেব। রমজান শেঠ, এবার আমি ব্যর্থ হয়ে ফিরে আসবো না, লাশ নিয়ে ফিরে আসবো। লিটন, বড় ভাই এই কুত্তাটাকে ফলো করবে, প্রয়োজনে ওকে মেরে ফেলবি। ওকে। কেন এসেছিস? যাকে তুই সেভ করে নিজের ঘরে আশ্রয় দিয়েছিস ওকে নিয়ে যেতে এসেছি। জানিস উনি কে? এই মুহূর্তে আমি শুধু জানি ও আমার বসের শত্রু, আমারও শত্রু। এই কাকে তুই বস বলছিস? যে বাবাকে আসামি সাজিয়েছিল, মাকে এতটা বছর পাগল করে রেখেছে, তাকে? এই ভাই, তুই দেখছি আমার কথাগুলো উল্টো করে আবার আমাকেই বলছিস। যে কথাগুলো একদিন আমি তোকে বলেছিলাম, তোর বলা আর জানার মধ্যে ভুল ছিল, আজও ভুল আছে। চল আমার সাথে। কোথায়? তুই যার কথা বিশ্বাস করে নিজের হাতে যে লোকটিকে খুন করতে এসেছিস, আমাদের সে জন্মদাতা পিতার কাছে। তুই কি বলছিস? মিথ্যে বলছি। মিথ্যে, তাই না? সত্যি মিথ্যে যাচাই হয়ে যাবে আজ। চল চল আমার সাথে। ওরা না, আমার স্বামী নির্দোষ, আমার স্বামীকে ছেড়ে দিন। আমার স্বামী খুন করেনি, আমার স্বামীকে ছেড়ে দিন। রেবেকা, তুমি কি আমাকে একবারের জন্য পাগল হয়ে থাকতে দেব না? আমি তোমার স্মৃতি ফিরিয়ে আনবই। তুমি আমি মিলে একজন, আছে যে রাতের বন্ধু, এ বাঁধন ছিঁড়ে যাব না তো দূরে, হব না তো ছিন্ন দুজন। তুমি আমি মিলে একজন, আছে যে রক্তের বন্ধন, বাঁধন ছিঁড়ে যাব না তো দূরে, হব না তো ছিন্ন দুজন। কথা বলো রেবেকা। বড় মানুষ আমরা হব, আদর স্নেহ যে পাবো, মনে জাগে। আপনার স্বামী একজন খুনি, আপনার স্বামী একজন খুনি। এ বাঁধন ছিঁড়ে যাব না তো দূরে, হব না তো ছিন্ন দুজন। আমি তোমার বিপ্লব, আমি তোমার বিপ্লব মা। সেই ছোট্ট বিপ্লব। আছে যে রক্তের মা, বন্ধন,
আমি তোমার বাদল। হ্যাঁ মা, আমি তোমার বাদল মা, সেই ছোট্ট বাদল। জোসেফ! এরা তোমার সন্তান? হ্যাঁ, বাদল আর বিপ্লব। আমি তোমার বিপ্লব বাবা। তুমি আমাকে ক্ষমা করে দাও বাবা, আমি না জেনে তোমাকে। না না, ও কথা বলে না। আমরা তো সবাই ভাগ্যের শিকার, ভাগ্যের শিকার। চল তোর পালাবার আর পথ নেই। তোর আর তোর ভাইয়ের খেলা শেষ। আমাকে মিথ্যে কথা বলে তোর ভাই আমাকে দিয়ে আমার বাবাকে খুন করাতে চেয়েছিল। আমি এবার তোকে খুন করব, তোর লাশ তোর ভাইয়ের কাছে পাঠিয়ে দেব। ওই কাছে আসবি না, ওই কাছে আসবি না, তোর আমি খুন করে ফেলবো। তোর এই মরণের প্রতিশোধ আমি নেব। তোর লাশের পরিবর্তে আমি লাশ ফেলে দেব, লাশ। তোর ছেলে আমার ভাইকে ঘুম পাড়িয়ে দিয়েছে, আমি তোদের সবাইকে ঘুম পাড়িয়ে দেব। আসলে তুই তোর ক্ষমতার শক্তির অহংকারে পাগল হয়ে গেছিস, তাই তুই জানিস না তোর পতন, তোর মৃত্যু আমার দুই সন্তানের হাতে। ওই খোদা অনেক আগেই লিখে দিয়েছেন। যদি তাই হয় তাহলে তোদের লাশ বানিয়ে তোর দুই সন্তানকে দেখাতে চাই, বোঝাতে চাই তোদের মৃত্যু খোদা কার হাতে লিখে দিয়েছিল।
আমার সব আমাকে হাসপাতালে দিতে হবে না, আমার সময় শেষ। আমার এই রক্তাক্ত আঁচল তোদের দুই ভাইয়ের কপালে বেঁধে দিয়ে বলে যাচ্ছি, শেষ করে দিবি ওই রমজানকে। হে আমার রক্তের কসম, তোদের বাবার রক্তের কসম, প্রতিটি লাশের কসম। মনে রাখবি, রমজান হবে তোদের জীবনে লাস্ট টার্গেট। দুনিয়া দুদিনের ভাই, আজ আছি। যৌবন থই থই সাগর, কাছে এসো না গো। যৌবন থই থই সাগর, কাছে এসো না গো। সাঁতার কাটো না বুকের ভিতর, বুকের ভিতর। তুমি আমার দেশের বোতল, রঙিলা পানি, তোমায় আমি করবো পান, বাড়বে জওয়ানি। যৌবন থই থই সাগর, যৌবন থই থই সাগর, কাছে এসো না গো। সাঁতার কাটো না বুকের ভিতর, বুকের ভিতর। তুমি আমার দেশের বোতল, রঙিলা পানি, তোমায় আমি করবো পান, বাড়বে জওয়ানি। দেখো তুই তুলে গান, তোমার ছোঁয়াতে হয়ে যাবে লাল। বলো তুমি কি চাও, রাতের আধারে সবই লুটে নাও। এসো করি মত, নইলে দেবো সাজা, পাবে না তুমি আদর। যৌবন থই থই সাগর, যৌবন থই থই সাগর, কাছে এসো না গো। সাঁতার কাটো না বুকের ভিতর, বুকের ভিতর। তুমি আমার দেশের বোতল, রঙিলা পানি, তোমায় আমি করবো পান, বাড়বে জওয়ানি। দেখো করেছি সাজ, আমি যে রূপসী ভুলে গেছিলাম। সারা গায়ে ছুঁয়ে যাব
যৌবন থই থই সাগর, যৌবন থই থই সাগর, কাছে এসো নাগর, সাঁতার কাটো না বুকেরই ভিতর, বুকেরই ভিতর। তুমি আমার নেশার বোতল, রঙিলা পানি, তোমায় আমি করব পান, পারবে জওয়ানি। যৌবন থই থই সাগর, যৌবন থই থই সাগর, কাছে এসো নাগর, সাঁতার কাটো না বুকেরই ভিতর, বুকেরই ভিতর। তুমি আমার নেশার বোতল, রঙিলা পানি, তোমায় আমি করব পান, পারবে জওয়ানি।
এই,